যে কোনো একটা ডেমোক্রেটিক দেশে ডেমোক্রেটিক পদ্ধতিতেই সব রকম রাজনৈতিক এবং প্রশাসনিক ডিসিশন নেওয়া হয়, অর্থাৎ ভোটের মাধ্যমে ডিসিশন। আর ভোটের মাধ্যমে যে কোনো প্রস্তাব পাস হতে লাগে সংখ্যাগরিষ্ঠতা বা মেজরিটি। ইন্ডিয়াও একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এখানেও বিভিন্ন ভোটের প্রক্রিয়া রয়েছে আইনসভাগুলোতে কিছু প্রস্তাব পাস করার জন্য বা কোনো পদে নিয়োগের জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়াতে ব্যবহৃত সব রকমের মেজরিটিস। দিস উইল বি আ ওয়ান ইন অল টাইপস অফ মেজরিটি ভিডিও। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ, অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতে ব্যবহৃত 3 টাইপের সংখ্যাগরিষ্ঠতা। প্রথমটি হচ্ছে এফেক্টিভ মেজরিটি বা কার্যকর সংখ্যাগরিষ্ঠতা, দ্বিতীয়টি হচ্ছে সিম্পল মেজরিটি অর্থাৎ সরল সংখ্যাগরিষ্ঠতা, এবং তৃতীয়টি হচ্ছে স্পেশাল মেজরিটি অর্থাৎ বিশেষ সংখ্যাগরিষ্ঠতা। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। আজকের ভিডিওতে আমাদের এই 3টে মেইন সেকশনস এবং প্রত্যেকটা সেকশনের আবার সাবডিভিশনস আছে, যেগুলো আমরা দেখে নেব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই পয়েন্টগুলোর উপরে চোখ বুলিয়ে নাও। প্রথমে আমরা আলোচনা করব আমাদের হাউজেসগুলোতে মেম্বারশিপস কেমন টাইপের হয়, অর্থাৎ আমাদের যে জনসভা রয়েছে, সেন্টারের ক্ষেত্রে পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, এবং স্টেটের ক্ষেত্রে স্টেট লেজিসলেচার অর্থাৎ বিধানসভা এবং বিধান পরিষদ, সেই হাউজেসগুলোতে কেমন টাইপের মেম্বারশিপস আমরা দেখতে পারি সেটা প্রথমে আমাদের বুঝে নিতে হবে। প্রথমে আমরা দেখে নেব ম্যাক্সিমাম মেম্বার্স বা স্ট্রেংথ কাকে বলে। ম্যাক্সিমাম মেম্বার্স বা স্ট্রেংথ অলরেডি কনস্টিটিউশনের দ্বারা ডিসাইডেড আছে প্রত্যেকটা হাউসের জন্য। যেমন রাজ্যসভাতে ম্যাক্সিমাম কতজন মেম্বার হতে পারে সেটা হচ্ছে 250, লোকসভাতে ম্যাক্সিমাম কতজন মেম্বার হতে পারে 552, তেমনি স্টেট লেজিসলেচারগুলোতেও ম্যাক্সিমাম মেম্বারশিপ আলাদা আলাদা ডিসাইডেড আছে বাই কনস্টিটিউশন ইটসেলফ। যেমন ইউপি বিধানসভার ক্ষেত্রে 404 ওদের ম্যাক্সিমাম মেম্বার্স হতে পারে, আর ওয়েস্ট বেঙ্গল বিধানসভার ক্ষেত্রে 295 ম্যাক্সিমাম মেম্বারশিপ হতে পারে। আমাদের দ্বিতীয় টাইপের মেম্বারশিপ বা স্ট্রেংথ যেটার কথা শোনা যায় সেটা হচ্ছে টোটাল মেম্বার্স বা টোটাল স্ট্রেংথ। এই টোটাল মেম্বার্স এবং টোটাল স্ট্রেংথ এটা আমাদের ভারতের যে নির্বাচন কমিশন রয়েছে, যারা ইলেকশনে কন্ডাক্ট করার দায়িত্বে আছে, তারা ডিসাইড করে। তো অ্যাকর্ডিং টু দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, রাজ্যসভার টোটাল মেম্বার্স 245, লোকসভার টোটাল মেম্বার্স 545, তেমনি ইউপি বিধানসভার 403 এবং ওয়েস্ট বেঙ্গল বিধানসভার 294। টোটাল স্ট্রেংথ বা মেম্বার্স বলতে কোন কোন পোস্টে ইলেকশন বা নমিনেশন হয়। যেমন রাজ্যসভার ম্যাক্সিমাম মেম্বার্স যদি তোমরা দেখো তাহলে সেটা 250, কিন্তু টোটাল মেম্বার্স যদি দেখো তাহলে 245, অর্থাৎ 5টা পোস্টে ইলেকশন বা নমিনেশন হয়ই না। তেমনি লোকসভার ক্ষেত্রে ম্যাক্সিমাম স্ট্রেংথ 552, কিন্তু লোকসভার টোটাল স্ট্রেংথ হচ্ছে 545, অর্থাৎ 7টা পোস্টে ইলেকশন হয়ই না। তো এটাকেই বলে হচ্ছে টোটাল মেম্বার্স বা স্ট্রেংথ। তৃতীয় টাইপের মেম্বারশিপ যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে এফেক্টিভ মেম্বার্স বা স্ট্রেংথ, যেটাকে সংবিধানের ভাষায় বলে দ্য দেন মেম্বার্স। তো এফেক্টিভ স্ট্রেংথ কাকে বলে? বেসিক্যালি টোটাল মেম্বার্স, অর্থাৎ যতগুলো পোস্টে ইলেকশন বা নমিনেশন হয়, যতগুলো পোস্ট ফিল করা হয় বেসিক্যালি, সেখান থেকে টোটাল ভ্যাকেন্ট সিটগুলো যদি মাইনাস করে দিই তাহলে বেরিয়ে যায় এফেক্টিভ স্ট্রেংথ। তো দেখো, বিভিন্ন পক্ষে যে এই সিটগুলোতে ইলেকশন বা নমিনেশন হয়, ইলেকশনের পরে হতে পারে কোনো কারণে সেই সিটগুলো ভ্যাকেন্ট হয়ে গেল। মানে কি, হয়তো মেম্বার ডিসকোয়ালিফাই হয়ে গেছে বা তার ইলেকশনটা রদ হয়ে গেছে, তখন তো সে আর কন্টিনিউ করতে পারবে না, তো তার সিটটা হয়ে যাবে ভ্যাকেন্ট। তো সেই ভ্যাকেন্ট সিটগুলোকেই টোটাল মেম্বার্সের থেকে মাইনাস করলে আমরা এফেক্টিভ মেম্বার্স পেয়ে যাব। রাজ্যসভার ক্ষেত্রে অ্যাজ অফ 2025
কোনো ভ্যাকেন্সিজ নেই। 245টা সিট যেগুলোতে ইলেকশন এবং নমিনেশন হয় সবগুলোই ফিল আপ করা আছে। লোকসভার ক্ষেত্রে 545টা সিটে ইলেকশন হয় এবং অ্যাজ অফ 2025 3টে সিটে ভ্যাকেন্সি রয়েছে। তাই জন্য লোকসভার এফেক্টিভ স্ট্রেংথ হয়ে যাবে 542। আরেকটা টাইপের মেম্বার্স আমরা যেটা শুনতে পারি সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং মেম্বার্স, অর্থাৎ যেই দিন ভোট হচ্ছে কোনো ইস্যুতে এই কক্ষগুলোতে সেদিন কতজন প্রেজেন্ট আছে, উপস্থিত আছে এবং তাদের মধ্যে কতজন ভোট করছে। অনেক সময় দেখো যখন ভোট হয় কিছু মেম্বার্স প্রেজেন্ট থাকা সত্ত্বেও তারা ভোট থেকে অ্যাবস্টেন করে, অর্থাৎ ভোটে অংশগ্রহণ করে না। সাধারণত সেটা তাদের প্রোটেস্ট জানানোর জন্য হতে পারে। তো সেই মেম্বারসদের বাদে যতজন ভোটে অংশগ্রহণ করছে তো তাদেরকে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ভোটিং মেম্বার্স। তো প্রেজেন্ট অ্যান্ড ভোটিং মেম্বার্সের ফর্মুলা হচ্ছে এফেক্টিভ মেম্বার্স, অর্থাৎ যতগুলো সিট সেই মুহূর্তে ফিল্ড আপ আছে তাদের মধ্যে থেকে যারা সেই পার্টিকুলার দিনে অ্যাবসেন্ট সেটা মাইনাস করে দেওয়া হবে, এবং যারা প্রেজেন্ট আছে তাদের মধ্যে থেকে যারা ভোটে অংশগ্রহণ করছে না অর্থাৎ অ্যাবস্টেন্টিজ তাদেরকেও মাইনাস করে আমরা পেয়ে যাব প্রেজেন্ট অ্যান্ড ভোটিং মেম্বার্স। ফর এক্সাম্পল, রাজ্যসভাতে যে কোনো দিন যদি একটা ইস্যুর উপরে ভোট হচ্ছে সেই দিন 245 এফেক্টিভ মেম্বার্সের মধ্যে থেকে আমরা ধরে নিচ্ছি যে 40 জন অ্যাবসেন্ট আছে এবং যতজন প্রেজেন্ট আছে তাদের মধ্যে থেকে 5 জন ভোটে অংশগ্রহণ করছে না। তাহলে সেই দিনকার জন্য রাজ্যসভার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং মেম্বার্স হবে হচ্ছে 200। তেমনি লোকসভার ক্ষেত্রে 542 যে এফেক্টিভ মেম্বার্স তাদের রয়েছে, যেই পার্টিকুলার দিনে ভোট হচ্ছে সেই দিন 40 জন অ্যাবসেন্ট আছে এবং 2 জন অ্যাবস্টেন করছে অর্থাৎ ভোটে অংশগ্রহণ করছে না। এই দুটোকে মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব সেই দিনকার লোকসভার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং মেম্বার্স অর্থাৎ 500 জন। লাস্টে অ্যাট এ গ্লান্স আমরা সমস্ত টাইপের মেম্বারশিপস একবার দেখে নিচ্ছি। তো ম্যাক্সিমাম মেম্বার্স বা স্ট্রেংথ সংবিধানে বলা আছে, সংবিধানের দ্বারা সেটা নির্দিষ্ট করা আছে। টোটাল মেম্বার্স বা স্ট্রেংথ এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে আর কি নির্বাচনটা করায় সে ডিসাইড করে যে কতগুলো পোস্টে ইলেকশন বা নমিনেশন পসিবল করানো। এবং তারপরে 3 নম্বর হচ্ছে এফেক্টিভ মেম্বার্স বা স্ট্রেংথ, যেটাকে বলা হয় দ্য দেন মেম্বার্স। এটা মানে হচ্ছে টোটাল যতজন মেম্বার্স রয়েছে টোটাল মেম্বার্স থেকে ভ্যাকেন্ট সিট বাদ দিয়ে দিলে চলে আসবে এফেক্টিভ মেম্বার্স বা স্ট্রেংথ। এবং প্রেজেন্ট অ্যান্ড ভোটিং মেম্বার্স যেটা এফেক্টিভ মেম্বার্সদের থেকে আমরা অ্যাবসেন্টিজ এবং অ্যাবস্টেনিং যারা সদস্য রয়েছে তাদের মাইনাস করে দেব। তো এতক্ষণ আমরা জেনে নিলাম এই হাউসগুলোতে কেমন টাইপের মেম্বারশিপস হয়। এবার যে কোনো ইস্যুতে ধরো ভোট হচ্ছে, এই মেম্বারশিপের সংখ্যাগরিষ্ঠতা বা মেজরিটির প্রয়োজন হবে এবং সেই ভিত্তিতে কত পার্সেন্টেজ যারা প্রেজেন্ট আছে এবং ভোট করছে অথবা টোটাল মেম্বার্সের বা এফেক্টিভ স্ট্রেংথের কতজনের ভোট প্রয়োজন হবে যে কোনো বিল পাস করানোর জন্য বা রেজলিউশন পাস করানোর জন্য, সেটা আমরা এবার দেখে নেব। প্রথম টাইপের মেজরিটি যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এফেক্টিভ মেজরিটি। নামটা থেকেই বুঝতে পারছো এফেক্টিভ মেম্বার্সের মেজরিটি হচ্ছে এফেক্টিভ মেজরিটি, অর্থাৎ মোর দ্যান 50% অফ দ্য এফেক্টিভ স্ট্রেংথ অফ দ্য হাউস। আমরা এফেক্টিভ স্ট্রেংথ আলোচনা করেছিলাম, অর্থাৎ টোটাল মেম্বার্স মাইনাস ভ্যাকেন্সিজ, সেটা বের করলে আমাদের এফেক্টিভ স্ট্রেংথ চলে আসছে। সেই এফেক্টিভ স্ট্রেংথের 50%-এর বেশি যদি কোনো বিল বা রেজলিউশন যেটাতে এরকম টাইপের মেজরিটি প্রয়োজন হয় সেরকম ভোট যদি চলে আসে তাহলে সেই বিল বা রেজলিউশনটা পাস হয়ে যাবে। ফর এক্সাম্পল, রাজ্যসভার ক্ষেত্রে এফেক্টিভ স্ট্রেংথ তাদের হচ্ছে 245, তো 50% অর্থাৎ ডিভাইডেড বাই 2, তার মধ্যে থেকে একজন বেশি সংখ্যাগরিষ্ঠতা তো মেজরিটি, তো 50% যদি হয় তাহলে তো ইকুয়াল হয়ে যাবে। যারা ইয়েস ভোট করেছে যারা নো ভোট করেছে তাদের তো ইকুয়াল হয়ে যাবে। তাই জন্য কি যে কোনো একটা পক্ষকে জেতার জন্য একটা এক্সট্রা ভোটের প্রয়োজন হবে। তো মিনিমাম রাজ্যসভাতে এফেক্টিভ মেজরিটি দিয়ে যে কোনো জিনিস পাস হওয়া মানে মিনিমাম 123টা ভোট সেই বিলটা পেয়েছে বা সমর্থন, 123 জন মেম্বার্সের সমর্থন সেই বিলটা পেয়েছে। তেমনি লোকসভার ক্ষেত্রে 542 হচ্ছে লোকসভার এফেক্টিভ স্ট্রেংথ, সেটা ডিভাইডেড বাই 2 + 1, অর্থাৎ মিনিমাম লোকসভাতে যে কোনো বিল বা রেজলিউশন পাস করানোর জন্য প্রয়োজন হবে 272 মেম্বার্সের সমর্থন। তো রাজ্যসভার ক্ষেত্রে মিনিমাম 123 ভোটস এবং লোকসভার ক্ষেত্রে মিনিমাম 273 ভোটস হচ্ছে এই দুটো কক্ষের এফেক্টিভ মেজরিটি।
এফেক্টিভ মেজরিটি দরকার হয় যদি আমাদের ভাইস প্রেসিডেন্টকে রিমুভ করতে হয়। তো ভাইস প্রেসিডেন্টকে রিমুভ করার জন্যে অ্যাকচুয়ালি যেই প্রসেসটা আছে সেটা দুটো হাউসে প্রসেস আছে। তবে ভাইস প্রেসিডেন্টের রিমুভালের জন্য যে প্রস্তাবটা সেটা একমাত্র রাজ্যসভায় আসতে পারে। রাজ্যসভায় পাস হয়ে যাওয়ার পর লোকসভাতে সেটাকে পাস করতে হয়। তো রাজ্যসভায় ভাইস প্রেসিডেন্টের রিমুভাল রেজলিউশন পাস করার জন্য দরকার হয় এফেক্টিভ মেজরিটি। নেক্সট, এফেক্টিভ মেজরিটি দরকার হয় যদি রাজ্যসভা যিনি ডেপুটি চেয়ারপারসন আছেন তাকে যদি রিমুভ করতে হয়। তেমনি স্টেট লেজিসলেচার্সের যে চেয়ারপারসন এবং ডেপুটি চেয়ারপারসনস আছেন, অর্থাৎ বিধান পরিষদ, স্টেট লেজিসলেচারের যে আপার হাউসটা, সেখানকার যিনি সভাপতি তাকে বলা হয় চেয়ারপারসন এবং উপসভাপতিকে বলা হয় ডেপুটি চেয়ারপারসন। তাদের যদি রিমুভ করতে হয় তাহলে প্রয়োজন হয় এফেক্টিভ মেজরিটি। এবং চতুর্থ, যেখানে এই এফেক্টিভ মেজরিটি প্রয়োজন হয় সেটা হচ্ছে রিমুভাল অফ দ্য স্পিকার অ্যান্ড দ্য ডেপুটি স্পিকার অফ দ্য লোকসভা অ্যান্ড দ্য স্টেট লেজিসলেচার। লোকসভা এবং স্টেট লেজিসলেচারের স্পিকার এবং ডেপুটি স্পিকারকে রিমুভ করার জন্য এফেক্টিভ মেজরিটি প্রয়োজন হয় রেসপেক্টিভ হাউসে। আমাদের দ্বিতীয় টাইপের মেজরিটি যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে সিম্পল মেজরিটি, সাধারণ সংখ্যাগরিষ্ঠতা। এটাকে ওয়ার্কিং বা ফাংশনাল মেজরিটিও বলা হয়। এটার মানে হচ্ছে 50% অফ দ্য টোটাল মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। আমরা প্রেজেন্ট অ্যান্ড ভোটিং মেম্বার্স কারা সেটা আমরা একটু আগে জেনে নিয়েছিলাম। তাদের 50%-এর বেশি, তাদের 50%-এর বেশি সেটাকে বলা হয় সিম্পল মেজরিটি। মানে আমাদের এক্সাম্পল অনুযায়ী আমরা দেখেছিলাম যে রাজ্যসভাতে অন এ পার্টিকুলার ডে 200 জন মেম্বার্স প্রেজেন্ট এবং ভোটে অংশগ্রহণ করছিল। তো সেই দিন যে কোনো বিল বা রেজলিউশন বা প্রস্তাব পাস করার জন্য যেই মেজরিটিটা প্রয়োজন হবে সেটা হচ্ছে মিনিমাম 101। লোকসভার ক্ষেত্রেও আমরা দেখে নিয়েছিলাম 500 জন প্রেজেন্ট এবং ভোটিং ছিল, তো ডিভাইডেড বাই 2 + 1, তো মিনিমাম সেই দিনের জন্য 251টা ভোটের প্রয়োজন হবে যে কোনো বিল, রেজলিউশন বা প্রস্তাবকে পাস করানোর জন্য লোকসভাতে। আমরা দেখে নেব যে সিম্পল মেজরিটি ভারতে কি কি ক্ষেত্রে ব্যবহার হয়। যখন পার্লামেন্ট কোনো স্টেট বা ইউনিয়ন টেরিটরি অর্থাৎ ভারতের এলাকার যদি রিঅর্গানাইজেশন বা পুনর্গঠন করছে, অর্থাৎ সে নতুন একটা এলাকাকে ভারতের অন্তর্ভুক্ত করছে, অথবা এক্সিস্টিং যে এলাকা সেটারই পুনর্গঠন করছে, অর্থাৎ তার নাম পরিবর্তন করছে বা বাউন্ডারি পরিবর্তন করছে বা তার স্টেটাস পরিবর্তন করছে, তখন হচ্ছে সিম্পল মেজরিটি প্রয়োজন হয়। নাম্বার 2, যখন অর্ডিনারি বিল এবং মানি বিল এবং ফিনান্সিয়াল বিল পাস করতে হয় তখন সিম্পল মেজরিটির প্রয়োজন হয়। তার সাথে যখন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলগুলো স্টেট লেজিসলেচারে যাবে তাদেরকে সিম্পল মেজরিটির মাধ্যমে সেগুলোকে র্যাটিফাই করতে হয়, অর্থাৎ সিম্পল মেজরিটির মাধ্যমে অ্যাটলিস্ট হাফ দ্য স্টেটকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল পাস করাতে হয়, সেটা প্রেসিডেন্টের কাছে যাওয়ার জন্যে। তাছাড়া লোকসভা বা বিধানসভাতে কনফিডেন্স বা নো কনফিডেন্স মোশন সরকারের বিরুদ্ধে পাস করার জন্য সিম্পল মেজরিটির প্রয়োজন হয়। এবং এই দুটো কক্ষে মোশন অফ থ্যাঙ্কস, সেন্সার মোশন এবং অ্যাডজার্নমেন্ট মোশন পাস করার জন্য সিম্পল মেজরিটির প্রয়োজন হয়। সিম্পল মেজরিটির ইউজ কেস আরও আছে। রাজ্যসভার যিনি ডেপুটি চেয়ারপারসন আছেন তার ইলেকশনের সময় এই মেজরিটিটা রাজ্যসভাতে প্রয়োজন হয়। তার সাথে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির এবং লোকসভার যে স্পিকার এবং ডেপুটি স্পিকার আছেন তাদের ইলেকশনের সময় প্রয়োজন হয় সিম্পল মেজরিটি। তার সাথে চেয়ারপারসন এবং ডেপুটি চেয়ারপারসন অফ দ্য স্টেট লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ বিধান পরিষদের সভাপতি এবং উপসভাপতিকে নির্বাচন করার সময় সিম্পল মেজরিটি প্রয়োজন হয়। আর তার সাথে হচ্ছে ভাইস প্রেসিডেন্টের রিমুভালের রেজলিউশন রাজ্যসভাতে পাস হয়ে আসার পর যখন লোকসভাতে এলো তখন লোকসভাকে সিম্পল মেজরিটি দিয়ে সেটাকে পাস করতে হয়। 10 নম্বর, যখন কোনো রাজ্যে প্রেসিডেন্টস রুল লাগু হয় সেটাকে লোকসভা এবং রাজ্যসভাতে সমর্থন জানানোর জন্য, সেটাকে অ্যাপ্রুভ করার জন্য সিম্পল মেজরিটির প্রয়োজন হয়। তেমনি ফিনান্সিয়াল ইমার্জেন্সি যখন আমাদের দেশে লাগু হয় সেটাকে অ্যাপ্রুভ করার জন্য লোকসভা এবং রাজ্যসভাতে সিম্পল মেজরিটির দরকার হয়। তার সাথে যদি ন্যাশনাল ইমার্জেন্সিকে ডিসকন্টিনিউ করার প্রস্তাব লোকসভাতে আসে সেই প্রস্তাবটাকে পাস করার জন্য প্রয়োজন হয় সিম্পল মেজরিটি। নেক্সট আরেকটা টাইপের মেজরিটি যেটা আমরা দেখব সেটা হচ্ছে স্পেশাল মেজরিটি অর্থাৎ বিশেষ সংখ্যাগরিষ্ঠতা। তো স্পেশাল মেজরিটির অনেক রকমের ডেফিনেশন আছে। বেসিক্যালি এক কথায় যদি বলতে হয় স্পেশাল মেজরিটি অন্য যে কোনো টাইপের মেজরিটি যেটা এফেক্টিভ নয় বা সিম্পল নয়, অ্যাবসলিউট বা রিলেটিভ নয়, সেগুলো সবই স্পেশাল মেজরিটি বলা হয়।
অন্য ক্যাটাগরিতে ফিট না হলে তাহলে সেটাকে স্পেশাল মেজরিটি বলা হবে। তো ভারতের সংবিধান অনুযায়ী 3টে টাইপের স্পেশাল মেজরিটির উল্লেখ রয়েছে। একটা স্পেশাল মেজরিটি আন্ডার আর্টিকেল 61, আরেকটা হচ্ছে রাজ্যসভার কিছু এক্সক্লুসিভ পাওয়ার যেটা লোকসভার নেই, সেই সমস্ত বিষয়ে রাজ্যসভাতে স্পেশাল মেজরিটি প্রয়োজন হয়। আর্টিকেল 249 এবং 312 এই স্পেশাল মেজরিটির মেনশন আছে। আর আরেকটা টাইপের স্পেশাল মেজরিটি মেনশন করা আছে আর্টিকেল 368 অর্থাৎ যেই আর্টিকেলটা সংবিধানের অ্যামেন্ডমেন্টের কথা বলে। এবারে এক এক করে আমরা এই স্পেশাল মেজরিটিগুলো বুঝবো। তো আর্টিকেল 61 যেই স্পেশাল মেজরিটির কথা বলা আছে সেটা হচ্ছে আ মেজরিটি অফ নট লেস দ্যান 2/3 অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ ইচ হাউস অফ দ্য পার্লামেন্ট। 2/3 অফ দ্য টোটাল মেম্বারশিপ। টোটাল মেম্বারশিপ অলরেডি কি জিনিস আমরা ভিডিওর প্রথমে জেনে নিয়েছিলাম, অর্থাৎ যেই সমস্ত সিটে ইলেকশন বা নমিনেশন করাটা পসিবল বা করা হয়, ইলেকশন কমিশন সেটা নির্ধারণ করেছে, সেই টোটাল মেম্বারশিপের 2/3 মেজরিটি দুটো হাউসেই প্রয়োজন হবে অ্যাকর্ডিং টু আর্টিকেল 61। তো রাজ্যসভাতে 2/3 ইন্টু 245 হচ্ছে টোটাল মেম্বারশিপ, অর্থাৎ রাজ্যসভাতে এই টাইপের স্পেশাল মেজরিটি দিয়ে যে কোনো প্রস্তাব পাস হওয়ার জন্য মিনিমাম 164 জনের সমর্থনের প্রয়োজন হবে। তেমনি লোকসভার ক্ষেত্রে 2/3 অফ লোকসভার টোটাল মেম্বারশিপ অর্থাৎ 545, অর্থাৎ লোকসভাতে যে কোনো বিল বা রেজলিউশন যেখানে এই স্পেশাল মেজরিটি প্রয়োজন হবে সেটা পাস হওয়ার জন্য মিনিমাম 364 জনের সমর্থনের প্রয়োজন হবে। সো এই টাইপের স্পেশাল মেজরিটি ব্যবহার হয় যখন আমাদের রাষ্ট্রপতিকে আমরা ইমপিচ করার চেষ্টা করছি। রাষ্ট্রপতির ইমপিচমেন্টের প্রস্তাব দুটো হাউসেই পাস করাতে হয় বাই মিনস অফ স্পেশাল মেজরিটি, অর্থাৎ মেজরিটি অফ নট লেস দ্যান 2/3 অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ ইচ হাউস অফ দ্য পার্লামেন্ট। দ্বিতীয় টাইপের স্পেশাল মেজরিটি যেটা আমাদের সংবিধানে উল্লেখ করা আছে সেটা রিলেট করে রাজ্যসভার কিছু স্পেশাল পাওয়ার্সের সাথে। তো এক্সক্লুসিভ পাওয়ার অফ দ্য রাজ্যসভা যেই বিষয়গুলোতে রয়েছে সেখানে রাজ্যসভায় আ মেজরিটি অফ নট লেস দ্যান 2/3 অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং ইন দ্য রাজ্যসভা দিয়ে পাস করাতে হয়। অর্থাৎ রাজ্যসভায় যেই দিন এই ভোটটা হচ্ছে সেই দিন কতজন মেম্বার প্রেজেন্ট এবং ভোটিং তাদের 2/3 মেজরিটি 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে এই প্রস্তাবটা পাস করার জন্য। তো রাজ্যসভাতে ধরে নিচ্ছি আমাদের এক্সাম্পল অনুযায়ী যে যেই দিন ভোট হচ্ছে সেদিন 200 জন প্রেজেন্ট এবং ভোটিং ছিল, তাদের 2/3 যদি আমরা করি তাহলে মিনিমাম সেই দিন সেই প্রস্তাবটা পাস হওয়ার জন্য 134 জনের সমর্থনের প্রয়োজন হবে। এরকম টাইপের স্পেশাল মেজরিটির উল্লেখ সংবিধানের দুটো আর্টিকেলে রয়েছে। একটা আর্টিকেল 249 যেটা পার্লামেন্টকে অথরাইজ করে স্টেট লিস্টে রাজ্যের তালিকার যে কোনো বিষয়ে পার্লামেন্ট আইন বানাতে পারে, সেটা অথরাইজ করার জন্য রাজ্যসভাতে স্পেশাল মেজরিটি দিয়ে একটা প্রস্তাব পাস করাতে হয়। রাজ্যসভার পারমিশন দিচ্ছে বেসিক্যালি পার্লামেন্টকে, অর্থাৎ নিজেকে এবং লোকসভাকে স্টেট লিস্টের বিষয়ে, যেটাতে নর্মালি কিন্তু স্টেট লেজিসলেচারে আইন বানানোর কথা, কিন্তু রাজ্যসভা স্পেশাল পারমিশন দিচ্ছে যে ইন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট স্টেট লিস্টের সেই বিষয়টার উপর পার্লামেন্ট আইন বানাতে পারবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে যেখানে এই টাইপের স্পেশাল মেজরিটি প্রয়োজন হয় সেটা হচ্ছে আর্টিকেল 312, সেটাতে রাজ্যসভা পারমিশন দিচ্ছে পার্লামেন্টকে একটা নতুন কোনো অল ইন্ডিয়া সার্ভিসেস ক্রিয়েট করার জন্যে। নেক্সট 3 নম্বর স্পেশাল মেজরিটির উল্লেখ পাই আমরা আর্টিকেল 368-এ, সেটা হচ্ছে আ মেজরিটি অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস অ্যান্ড আ মেজরিটি অফ নট লেস দ্যান 2/3 অফ দ্য মেম্বার্স অফ দ্য হাউস প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। অর্থাৎ টোটাল মেম্বারশিপ যেটা আমরা আলোচনা করেছিলাম দুটো হাউসের, অর্থাৎ রাজ্যসভার ক্ষেত্রে 245 এবং লোকসভার ক্ষেত্রে 545, সেই টোটাল স্ট্রেংথের মেজরিটি অর্থাৎ 50%-এর থেকে বেশি, এবং তার সাথে যেই দিন এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলটা লোকসভা বা রাজ্যসভাতে পাস হচ্ছে সেই দিন যতজন প্রেজেন্ট আছে এবং ভোট করছে তাদের 2/3 মেজরিটি 2/3 সংখ্যাগরিষ্ঠতা, যারা প্রেজেন্ট করছে এবং ভোট করছে তাদের 2/3 মেম্বার্সের সমর্থন প্রয়োজন হবে সেই বিলটাকে পাস করানোর জন্য। তার মানে এই মেজরিটিটা হচ্ছে দুটো মেজরিটির কম্বিনেশন। প্রথমটি হচ্ছে মেজরিটি অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস, অর্থাৎ রাজ্যসভাতে 245 ডিভাইডেড বাই 2 + 1 মিনিমাম 123 জনের সমর্থন,
এবং লোকসভাতে 545 ডিভাইডেড বাই 2 প্লাস 1 অর্থাৎ মিনিমাম 273 জনের সমর্থন। এবং তার সাথে আরেকটা যেটা ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে মেজরিটি অফ নট লেস দ্যান 2/3 অফ দ্য মেম্বার্স অফ দ্য হাউস প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। অর্থাৎ রাজ্যসভার ক্ষেত্রে ধরে নিচ্ছি 200 জন প্রেজেন্ট এবং ভোটিং আছে, তাদের 2/3 মেজরিটি অর্থাৎ ইন্টু 2/3 মিনিমাম 134 জনের সমর্থন প্রয়োজন হবে। এবং লোকসভার ক্ষেত্রে 500 জন যারা প্রেজেন্ট এবং ভোটিং আছে সেই দিনের জন্য, তাদের 2/3 মেজরিটি দরকার পড়বে, অর্থাৎ মিনিমাম 334 জনের সমর্থনের প্রয়োজন হবে। এই মেজরিটিটা অ্যাকচুয়ালি দ্য সেকেন্ড মোস্ট ডিফিকাল্ট মেজরিটি যেটা আমাদের ভারতবর্ষে কিছু বিল পাস করাতে প্রয়োজন হয়। তো এই মেজরিটিটা দরকার হয় কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলগুলোকে পার্লামেন্টে পাস করানোর জন্য। দুটো হাউসেই এরকম স্পেশাল মেজরিটি প্রয়োজন হবে। তার সাথে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজদের যদি রিমুভালের প্রস্তাব দুটো হাউসে পাস করাতে হয় তখন এই টাইপের স্পেশাল মেজরিটির প্রয়োজন হয়। তৃতীয়, চিফ ইলেকশন কমিশনার এবং কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াকে যদি রিমুভ করতে হয় তাহলে এরকম স্পেশাল মেজরিটি দিয়ে দুটো হাউসে পাস হতে হবে। তার সাথে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যখন সেই রাজ্যে বিধান পরিষদ ক্রিয়েট করা বা অ্যাবলিশ করার প্রস্তাব আনা হয় তখন এই টাইপের স্পেশাল মেজরিটি দিয়ে সেই প্রস্তাবটাকে পাস করাতে হয় বিধানসভাতে। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। এই তিনটে মেজরিটি বাদ দিয়েও আরো দুটো টাইপের মেজরিটি আমাদের ভারতে ব্যবহার করা হয়। তবে ডিফারেন্স হচ্ছে যেই তিনটে টাইপের মেজরিটি আমরা এতক্ষণ আলোচনা করলাম সেগুলো হচ্ছে আইন পরিষদগুলোতে অর্থাৎ পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারে কোনো বিল, রেজলিউশন বা প্রস্তাব পাস করার জন্য প্রয়োজন হয়। যেখানে এখন আমরা যেই টাইপের দুটো মেজরিটি নিয়ে চর্চা করব সেটা ব্যবহার হয় ইলেকশনের সময়। ইলেকশনের সময় যখন প্রার্থীরা, ক্যান্ডিডেটরা ইলেকশন জেতে তখন ওদের কি টাইপের মেজরিটি লাগে সেটা নিয়ে এই দুটো ক্লাসিফিকেশন আছে যেটা আমরা এখন দেখে নেব। প্রথম টাইপের মেজরিটি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাবসলিউট মেজরিটি। এটার আবার দুটো টাইপ আছে। প্রথম টাইপটা মেজরিটি অফ মোর দ্যান 50% অফ দ্য টোটাল মেম্বারশিপ বা টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। টোটাল মেম্বারশিপ এবং টোটাল স্ট্রেংথ অলরেডি তোমাদের বলে দিয়েছি। তো তার 50%-এর মেজরিটি, 50%-এর বেশি মানুষের সমর্থন প্রয়োজন হবে। অর্থাৎ রাজ্যসভার ক্ষেত্রে সেটা 245 যেটা রাজ্যসভার টোটাল মেম্বারশিপ ডিভাইডেড বাই 2 প্লাস 1 মিনিমাম 123 জনের ভোট। এবং লোকসভার ক্ষেত্রে 545 যেটা লোকসভার টোটাল মেম্বারশিপ সেটা ডিভাইডেড বাই 2 প্লাস 1 মিনিমাম 273 জনের সমর্থন। এটা হচ্ছে টাইপ 1। এরকম টাইপের মেজরিটি ব্যবহার হয় কেন্দ্র এবং রাজ্যে সরকার গঠনের জন্য। যেই পলিটিক্যাল পার্টি এইরকম অ্যাবসলিউট মেজরিটি কমান্ড করবে লোয়ার হাউসে, লোকসভা বা বিধানসভাতে যেই পলিটিক্যাল পার্টির অ্যাবসলিউট মেজরিটি থাকবে সেই পলিটিক্যাল পার্টি বা কোনো জোট, কোলিশন, তারা প্রেসিডেন্ট বা গভর্নরের কাছে রেসপেক্টিভলি গিয়ে ক্লেম করতে পারে যে আমাদের অ্যাবসলিউট মেজরিটি রয়েছে বা ক্লিয়ার মেজরিটি রয়েছে। অনেক সময় ক্লিয়ার মেজরিটিও বলা হয়, টার্মটা ব্যবহার করা হয়। তো আমরা গভর্নমেন্ট ফর্ম করার জন্য উপযুক্ত। তো প্রেসিডেন্ট এবং গভর্নর তাদেরকে অ্যাপয়েন্ট করে দেবে, মানে তাদের মধ্যে থেকে যে লিডার আছে তাকে প্রাইম মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্ট করবেন অথবা স্টেট লেভেলে তাদের লিডারকে চিফ মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্ট করবেন। এই অ্যাবসলিউট মেজরিটির আবার দ্বিতীয় ডেফিনেশনটা হচ্ছে মোর দ্যান 50% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস পোল্ড। অর্থাৎ আমাদের যে ইন্ডিয়াতে ইনডাইরেক্ট ইলেকশনসগুলো হয় সেই ইনডাইরেক্ট ইলেকশনসগুলোতে অ্যাবসলিউট মেজরিটির মাধ্যমে ক্যান্ডিডেট উইনার হয়। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইলেকশনস নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, এই প্লে লিস্টটার মধ্যেই পেয়ে যাবে। তো ইনডাইরেক্ট ইলেকশনসে এরকম টাইপের অ্যাবসলিউট মেজরিটি প্রয়োজন হয়, অর্থাৎ যেই ক্যান্ডিডেটটা জিতছে তাকে মোর দ্যান 50% ভোটস, যতগুলো ভোট পড়েছে তার 50%-এর বেশি তাকে তুলতে হবে সেই ইলেকশনে জেতার জন্যে। এরকম ইনডাইরেক্ট ইলেকশনস আমরা দেখতে পারি যখন প্রেসিডেন্সিয়াল সিটের জন্য ইলেকশন হচ্ছে বা ভাইস প্রেসিডেন্টের নির্বাচন হচ্ছে, রাজ্যসভা এমপির নির্বাচন হচ্ছে বা বিধান পরিষদের মেম্বার্সের নির্বাচন হচ্ছে, অর্থাৎ এমএলসিদের ইলেকশন হচ্ছে। আরেকটা টাইপের ইলেকটোরাল মেজরিটি হচ্ছে রিলেটিভ মেজরিটি। অর্থাৎ একটা ইলেকশনে
যে কোনো একটা সিটের জন্য হতে পারে অনেকজন প্রার্থী দাঁড়িয়েছে, যে জিতবে সেই যে বাকি প্রার্থীদের থেকে বেশি ভোট তুলবে সেই সিটটার জন্যে রিলেটিভ মেজরিটি। তো রিলেটিভ মেজরিটির ইউজ আমরা দেখতে পারি যেই সমস্ত সিটগুলোতে ডাইরেক্ট ইলেকশনস হয়, অর্থাৎ লোকসভা এমপির নির্বাচন, এমএলএদের নির্বাচন অর্থাৎ বিধানসভা মেম্বারদের নির্বাচন, আর মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতের মেম্বারদের নির্বাচনে এই টাইপের মেজরিটি দরকার পড়ে জেতার জন্য। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট অল টাইপস অফ মেজরিটিস ইউজড ইন ইন্ডিয়া। আশা করি আজকের এই টপিক মেজরিটি সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হলো, বুঝতে পারলে ভালো মতন। এই ভিডিওটা একবার নয় মিনিমাম 3 বার দেখো, শোনো, তাহলেই কমপ্লিটলি ক্লিয়ার হবে। এই কনসেপ্টসগুলো মাথায় থাকবে অনেক দিন। রিপিটেশন লিডস টু রিটেনশন, সবসময় মনে রাখবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে। তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন কিপ লার্নিং, কিপ রিভাইজিং।